আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি মূলত বিএনপির জন্য একটি সতর্কবার্তা। বিএনপির যারা কট্টরপন্থী সমর্থক তারা হয়তো এই শিরোনাম দেখেই রাগ হয়ে যেতে পারেন বা মনে করতে পারেন যে রণেশ সাহেব শুরু করেছে কি, সে কী সব কথাবার্তা বলেছে। কিন্তু আপনারা যদি সত্যিই সতর্ক হতে চান এবং বিএনপিকে ভালোবাসেন, আমার কথাগুলো শুনেন, মনোযোগ সহকারে শুনেন, তারপর চিন্তা করেন। চিন্তা করার পর যদি অযৌক্তিক মনে হয় আমাকে জানান, আমি সরি বলব। কিন্তু আমাকে এই কথাগুলো বলতে হবে, কারণ হলো আসলে বিএনপিতে আমি যোগদানের পর আমার অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন, তারপরে যা কিছু আছে, এতগুলো ঝুঁকির মধ্যে পড়েছে। এটা বিএনপির খুব কম লোক এত ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার পুরো ব্যবসা বাণিজ্য তছনছ হয়ে গেছে। আওয়ামী লীগের লোকজন রাগ হয়ে তাদের গোয়েন্দা সংস্থাগুলোকে লাগিয়ে দিয়ে আমার পরিবারের উপরে আওয়ামী লীগ জমানাতে যে এনজাম দিয়েছে, আমার উপর যেটা দিয়েছে, যেটা আওয়ামী লীগ জমানাতে আমি 1 বছর টু শব্দ করতে পারিনি। আবার পরবর্তীতে এটা এই দেখা গেল যে বিএনপি বিরোধী শক্তি বিএনপির পক্ষে কথা বলার কারণে আমাকে হেয় করার জন্য, ছোট করার জন্য সেই আওয়ামী লীগ জমানার যে গোয়েন্দা সংস্থার কুকর্ম, সেগুলোকে আবার সামনে এনে আমাকে কিভাবে অপদস্থ করা যায় সেই চেষ্টা করা হয়েছে। আমার গ্রামের বাড়ি ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। সেই বিশাল বাড়ি, পত্রিকা আমলের, একটা ইটও নাই। কয়জনের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে বলেন বিএনপির? কয়জনের শত কোটি টাকার শিল্প কলকারখানা? বিএনপির কয়জন বলতে পারবে যে আমার 100 কোটি টাকা দামের একটা শিল্প কলকারখানা, যেটা জয়েন্ট স্টক কোম্পানিতে রেজিস্টার্ড, মাই কোম্পানি, সেবলটেক্স, 100 কোটি টাকা মূল্যের কোম্পানি, সেই কোম্পানি বন্ধ হয়ে আছে, মানে খালি হয়ে আছে, রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। এরকম আরও অনেক ব্যবসা বাণিজ্য। তো কাজেই বিএনপির সফলতা হলে আমি তৃপ্তি পাবো, এমনকি বিএনপি ক্ষতি করলেও তৃপ্তি পাবো। কিন্তু বিএনপির যদি পরাজয় ঘটে, বিএনপি বিরোধী শক্তিরা যদি, সেটা এখন জামাত, এনসিপি বা আগের আওয়ামী লীগ ফিরে আসে, আমার এই যে 2014 থেকে এখন পর্যন্ত যে সংগ্রাম, এই পুরো সংগ্রামটা স্টপ হয়ে যাবে। এই জন্য আমি তো বিএনপির কোনো পদে নেই, পদ চাই না, বিএনপির হয়ে কোনোদিন কোনো ইলেকশন করব না। এটা আমি 2019 সনে জনাব তারেক রহমান সাহেবকে জানিয়ে দিয়েছি যে 18 সনের আবার নির্বাচন, ইট ওয়াজ মাই লাস্ট ডিল উইথ ইউ, বাট আমি আপনাকে সাহায্য করব, সহযোগিতা করব উইদাউট এনি ইন্টারেস্ট। সো আমি অন্য বিএনপি নেতাদের মতো আমাকে মনেও করবেন না, আমিও আপনাকে মনে করব না। এরকম সম্পর্ক তার সঙ্গে আমার ছিল এবং ওইভাবে আমি বলে যাচ্ছি নির্লিপ্তভাবে। আমার বলতে অসুবিধা নেই, এই কারণে যে আমার কোনো এক্সপেকটেশন নেই বিএনপির কাছ থেকে। বিএনপি বললেও আমি কোনো কিছু গ্রহণ করব না। বিএনপি যদি সরকারও আসে, তখন আপনারা দেখবেন যদি বিএনপি শত চেষ্টাও করে আমাকে মেরে ফেললেও বিএনপি সরকারে আমাকে অন্তর্ভুক্তি করতে পারবে না। লিখে রাখেন, এটাই বাস্তবতা। তো এই জন্যই আসলে এই কথাগুলো আমি খুব সুন্দরভাবে বলতে পারছি। সেটা হলো, আপনারা দেখবেন যে এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি, তিনি কক্সবাজারে গিয়ে বলেছেন যে বিএনপি বড়জোর 50টা থেকে 100টি সিট পাবে। এই যে কথাটি, এই কথাটি শুনে বিএনপির লোক হেসে গড়াগড়ি দিল যে আমরা যেখানে 280টা সিট পাবো, বাকি 20টা সিট আমরা ছেড়ে দিলে তোমরা পাবা, অন্য কেউ পাবে, নাহলে পাবে না, আমরা 300 আসনে জয়লাভ করবো। সেখানে ছেলে কি বলছে? কিন্তু এটাই সিদ্ধান্ত। এবং বোঝার চেষ্টা করেন, আমাদের এই বাংলাদেশে যাবৎকালে যে কয়টি নির্বাচন হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন হয়েছে যে কয়টি, তো সামনে 13তম নির্বাচন হবে, তো 12টা জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। আচ্ছা, আমি একটা একটা করে হিসাব করে বলি। 1973 সনে যে নির্বাচনটা হলো, সেটা কি নিরপেক্ষ হয়েছে? সবাই বলে না যে সেখানে ভোট বাক্স চিন্তা হয়েছে, মানুষ ইচ্ছা মতো ভোট দিয়েছে, পাইকারি হারে মানুষ আবেগে ভোট দিয়েছে, গণতন্ত্র নয়। তখন আওয়ামী লীগের একটা জোয়ার ছিল, আবেগে ভোট দিয়েছে, এবং তারপরেও যে কয়জন শক্ত প্রতিদ্বন্দ্বী ছিল তাদেরকে আওয়ামী লীগ অ্যাবজর্ব করতে পারেনি। তাদের ওখানে ব্যালট বাক্স ছিনতাই করা থেকে শুরু করে তাদেরকে পরাজিত করার জন্য সব কাজ করা হয়েছে, ফলে ওটা গেল। তারপরে দ্বিতীয় পার্লামেন্ট যখন হলো, সেই পার্লামেন্টে আওয়ামী লীগ কয়টা সিট পেয়েছিল? আওয়ামী লীগ আনা হয়েছিল মূলত বিএনপিকে একটা বৈধতা দেওয়ার জন্য, এবং আওয়ামী লীগের যাদেরকে আনা হয়েছিল এর পেছনে ডিজিএফআই থেকে শুরু করে অনেক প্রতিষ্ঠানের বিশাল বিনিয়োগ করে আওয়ামী লীগ লোকদেরকে কিনে নেওয়া হয়েছিল। এরপরে যখন হানা ভোট হলো, সবাই বলে যে এই হানা ভোট ফলাফলটা আগে রেডি করা ছিল,
ভোট হয়েছে, ভোট গিয়েছে, বাট ফলাফল রেডি। কোনো কোনো জায়গায় দেখা গেছে যে ভোটার যা ছিল তার চেয়ে সেখানে ভোটের সংখ্যা বেশি, হানা ভোট গেল। এরপরে কি হলো? প্রেসিডেন্ট নির্বাচন হলো, জিয়াউর রহমানের প্রেসিডেন্ট নির্বাচন। প্রথম আওয়ামী লীগের প্রার্থী হলো জেনারেল ওসমানী। এখন জেনারেল ওসমানী আওয়ামী লীগের প্রার্থী হলেন, কিন্তু জেনারেল ওসমানী মূলত জিয়াউর রহমান সাহেবের লোক ছিলেন। জিয়াউর রহমানকে ক্ষমতায় এনেছেন জেনারেল ওসমানী, এরশাদকে ক্ষমতায় এনেছেন জেনারেল ওসমানী, এবং ৭৫ 15 আগস্ট থেকে ৭ই নভেম্বর পর্যন্ত সমস্ত ঘটনার একেবারে ক্রিয়ানক ছিলেন জেনারেল ওসমানী। কাকে কোন জায়গায় দিতে হবে, কি করতে হবে, এমনকি জেল হত্যাকাণ্ড হয়েছে তার অ্যাপ্রুভালে হয়েছে, তিনি অনুমতি দিয়েছেন, তারপরে মোস্তাক সাহস পেয়েছে, তার আগে নয়। তৃতীয় মাত্রা জিলুরের সাথে যে সাক্ষাৎকার দিয়েছেন কর্নেল রশিদ, গিয়ে দেখেন স্পষ্টভাবে তিনি বলেছেন ডে টু ডেট, ঘন্টা ঘন্টা বর্ণনা করে। এখন জিয়াউর রহমানের এগেনস্টে সেই কর্নেল ওসমানীকে দাঁড়ানো করা হলো আওয়ামী লীগের প্রেসিডেন্ট প্রার্থী। আওয়ামী লীগের লোকজন তাকে দেখতে আসলো, কিন্তু এটা ছিল, তিনি ছিলেন ডামি প্রার্থী। এই যে আমরা যখন আমি ডামি বলি, এই প্রথম ইতিহাসের ডামি প্রার্থী কে ছিলেন? জিয়াউর রহমানের বিপরীতে কর্নেল ওসমানী। প্রথমে হানা ভোট, তারপরে ডামি প্রার্থী। তারপরে যেটা নির্বাচন হলো, জাস্টিস মানে সাত্তার, তার এগেনস্টে ডক্টর কামাল হোসেনকে দাঁড় করানো হলো। অলসো গৃহপালিত বলেন, ডামি বলেন, সেরকম একটা নির্বাচন। এরপরে ৮৬ সনে যে সংসদ নির্বাচন হলো, বা এরশাদের যে প্রেসিডেন্ট নির্বাচন যেটা যেভাবে হলো, মানে পুরোটাই একটা সাজানো না, রেজাল্ট আগে থেকে তৈরি করা। ৮৬ ৮৮ দুটো নির্বাচন আগে তৈরি করা। ১৯৯১ সনে যে নির্বাচনটা হলো, সেটা হলো শেখ হাসিনার একটি ভাষণে লোকজন খেপে গেল। ফলে বিএনপি কোনো মানসিকভাবে প্রস্তুতি ছিল না। ৯১ সালে বিএনপি জয়লাভ করে বসলো। ৯৬তে বিএনপি ভাবেই নাই যে তারা ক্ষমতা থেকে যাবে, আওয়ামী লীগ ভাবে নাই তারা ক্ষমতায় আসবে, কিন্তু তারা ক্ষমতায় চলে আসলো কোনো অপ্রস্তুতভাবে, যেভাবে এভাবে যাকে বলা হয় ইনূস সাহেব আসছেন। এবং ইতিহাসে একটা সুন্দর কথা আছে যে ক্ষেত্রে যারা ক্ষমতায় আসে বা ক্ষমতাধর লোকজন যাদের ক্ষমতার প্রতি অনীহা থাকে বা অপ্রস্তুত থাকে, তাদের দ্বারা প্রায় ভালো শাসন হয়। ৯১ সালে বেগম জিয়া দ্বারা ভালো শাসনশীল হয়েছে, এর কারণ হলো তিনি আশাই করেন নাই যে তিনি ক্ষমতায় আসবেন। আবার ৯৬ সনে আওয়ামী লীগ ভালো করেছে, তারা আশাই করেনি যে তারা বিএনপিকে পরাজিত করে ক্ষমতা আসতে পারে। ফলে ৯১ থেকে ২০০১ পর্যন্ত ওয়ান অফ দ্য ফাইনেস্ট। কিন্তু ২০০১ সনে বিএনপিকে ক্ষমতায় আসার জন্য অনেক আন্ডারহ্যান্ড অনেক কিছু করতে হয়েছে। আপনাদের মনে আছে সেই জাস্টিস লতিফুর রহমানের কাণ্ড কারখানা, সব কিছু আমি ডিটেলসে গেলাম না। আবার ২০০৮ সনে আওয়ামী লীগ যে ক্ষমতা এসেছে, সোজা পথে আসেনি, অনেক কিছু তাদেরকে করতে হয়েছে। এবং সেটাই ওই সময় আওয়ামী লীগের যে ৩ নম্বর রোডে যে অফিস, এখানে যে সকল মানে আমলা কামলা মানে রাজনীতিবিদ, তাদের যে একটা বিরাট গবেষণা সেল ছিল, যেটা ২০০১ সন থেকে একেবারে ৮ সন পর্যন্ত কন্টিনিউয়াস কাজ করেছে এভরিহোয়ার। তার প্রেক্ষিতে ২০০৮ সনে আওয়ামী লীগ ক্ষমতা এসেছে, ১11 হয়েছে। এটা এত সোজা না। আওয়ামী লীগ নিজে বলেছে যে এই 111 তাদের শ্রমের ফসল। আচ্ছা, এরপরে ১৪, ১৮, ২৪ তিনটা নির্বাচন এক, ভোটার এক, ফলাফল এক। ফাইনালি ফলাফল যেটা লেখা ছিল ওটাই ডিক্লেয়ার করা হয়েছে। এখন বলেন তো, বাংলাদেশে যদি ১৯৯১ এবং ১৯৯৬ এই দুটো নির্বাচন ছাড়া বাকি যে নির্বাচনগুলো দেখেন, সব নির্বাচনে ভোট কেন্দ্রের ফলাফল একরকম, ভোট গণনার ফলাফল একরকম, আর ফলাফল ঘোষণা একরকম। এবং ফাইনালি এই যে ফলাফল যে ঘোষণা দেওয়া হয়েছে, এটা অনেক আগেই লিখিত ছিল। এটা হলো বাস্তবতা। কাজেই সামনে যে নির্বাচনটা হবে বা হতে যাচ্ছে, খুব অলৌকিকভাবে যদি কিছু না হয়, অলৌকিক, তাহলে অতীতে যেভাবে ফল লিখিত ছিল সেইভাবে একটা ফল লেখা হয়েছে। যে এইভাবে আমরা একটা ম্যাটিকুলাস ডিজাইন করে এই ফলাফলটা আমরা ঘোষণা করব, এবং এই ফলাফলটাকে বৈধতা দেওয়ার জন্য যে অভিনয় করা দরকার, নাটক করা দরকার, যা কিছু করা দরকার, সেটা কিভাবে করা যায় তার জন্য আমরা সর্বাত্মক প্রস্তুতি নেব। এই কথাগুলো সামহাও এই যে তরুণ নাসির উদ্দিন পাটোয়ারি তিনি শুনে ফেলেছেন এবং মুখ ফসকে বলে ফেলেছেন, আর আমরা সেটা নিয়ে হাসাহাসি করছি। ঠিক সেম একটা ঘটনা ঘটেছিল ২০১৮ সনের আগে, ২০১৬ সনে বা ১৭ সনে হঠাৎ করে সজীব ওয়াজেদ জয় বলে ফেলেছিলেন
আমার কাছে তথ্য আছে আওয়ামী লীগ আগামীবার ক্ষমতায় আসবে। এরপর থেকে আমরা তাকে তথ্য বাবা বলেছিলাম, হাসাহাসি করেছিলাম। তিনি সেই যে হয়তো কোনো গোয়েন্দা সংস্থার বৈঠক বা খবর বা প্ল্যান তিনি জেনে গিয়েছিলেন এবং ওটা হজম করতে পারেনি, ট্রাস করে বলে ফেলেছিলেন। 18 নির্বাচন নিয়ে আমার বক্তব্য শুনেন। আমি তো অনেকগুলো যাকে বলা হয় ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনে করেছি, ফলে আমার নির্বাচনের ভিতরের বাইরের যে কাজগুলো হয় এই জিনিসগুলো আপনাকে বলি। যেমন 2014 সালে যে নির্বাচনটা হলো ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন, আমি তো সেখানে প্রার্থী ছিলাম। আর গাজীপুরে যেটা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে ওইটা শামী ওসমানের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন এবং মেয়র মহিউদ্দিন সাহেবের যে প্রথম 2009 সালের নির্বাচন বা 10 সালের যে নির্বাচন হলো চিটাগং সিটি কর্পোরেশন নির্বাচন, এখানে আওয়ামী লীগ এবং সরকারের পক্ষ থেকে আই ওয়াজ ওয়ান অফ দ্য কে ফ্যাক্টর। তো ওই সময়টাতে গোয়েন্দা সংস্থা, প্রশাসন, রাজনৈতিক দল, টোটাল জিনিসগুলো দেখেছি। তো কখন কিভাবে গোয়েন্দা সংস্থাগুলো কাজ করে, কিভাবে চেষ্টা করে, কিভাবে ফল ম্যানিপুলেট করে বা করা যায় না পারে, এই টোটাল জিনিসগুলো আমার মুখস্থ। ফলে যে জিনিসগুলো আমি এখন বলছি এটা নেহায়েত অন্য সব ইউটিউবারদের কথা নয়, আন্দাজের কথা নয়, একেবারে চাক্ষুষ অভিজ্ঞতা থেকে বলা। আমি যখন 2014 সালে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে দাঁড়ালাম, আমার ধারণা ছিল বা আমার সঙ্গে যে কথাবার্তা হয়েছিল, আমার কাছে মনে হয়েছিল যে বিএনপি এবং জামাত আমাকে সমর্থন দেবে এবং তারাই আমাকে প্রার্থী করবে। আর আমি ডিটেলস বললাম না। কিন্তু পরবর্তীতে যখন বিএনপির পক্ষ থেকে বলা হলো যে তাদের প্রার্থীকে, অর্থাৎ এখানে আব্বাস সাহেব দাঁড়ালেন সেখানে সমর্থন দেওয়ার জন্য, বললাম যে না, 1 ভোট পেলেও আমি এটা করবো না। আর জামাতের যারা লোকজন আছে, যাদের প্রতি আমি বিশ্বাস করেছিলাম, আশা করেছিলাম দে উইল কল মি, দেখা গেল তাদের কোনো নামগন্ধই নাই। মানে তো এই অবস্থাতে আমি এখন প্রায় 4.5 লাখ পোস্টার বিভিন্ন জায়গাতে মানে দিয়ে মারাত্মক বিপদের মধ্যে পড়ে গেলাম। আমি জানি যে এখানে জামানত বাজেয়াপ্ত শুধু হবে না, কত 1800 না 1900 ভোট আমি পেয়েছিলাম। যাই হোক, পরে আমি সাইদ খোকনকে বললাম যে ভাই আপনি তো হয়ে গেছেন, আমি আমার এই যে 4.5 লাখ পোস্টার সব মিলে আমার 15-16 লাখ টাকার মতো খরচ গেছে, আপনি দিয়ে দেন। তাহলে দুষ্টামি করে তাকে বলছিলাম, বলে যে রনি আপনি যেদিন চাইবেন সেদিন দিয়ে দেবো। এই কথা কেন বললাম? এর কারণ হলো গোয়েন্দা সংস্থার মেজর জেনারেল পদমর্যাদার একজন কর্মকর্তা আমার বন্ধু মানুষ ছিলেন। তো তিনি চাইতেন যে আমি নির্বাচনে ভালো করি বা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো তিনি আমাকে নির্বাচনের কয়েকদিন আগে বললেন যে ভাই রানি ভাই, এটা তো হবে না, ইট ইজ অলরেডি ডিসাইডেড, উত্তরে আনিসুল হক এবং এখানে সাইদ খোকন হচ্ছে, ইট ইজ অলরেডি ডিসাইডেড, অযথা আপনি আর ঘোরাফেরা করেন না। আমি এরপর আর ঘোরাফেরা করিনি। তো পরবর্তীতে তিনি সেই গোয়েন্দা কর্মকর্তা আমাকে বললেন যে আনিসুল হক সাহেব এবং তার স্ত্রী রুয়ানা সেই গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে দেখা করেছে এবং সে বলতেছে আনিসুল হক যে কীভাবে সম্ভব, আমি তো ফেল করে মরে যাব, সব জায়গায় খালি তাবি দেওয়াল তার নাম। আমার তো ওই মানে আওয়ামী লীগের লোকজন টাউটারি করতেছে, টাকা নেয়, কাজ করে না, সকালে এক কথা বলে বিকেলে এক কথা বলে, তা আমি তো আর পেরে উঠতেছি না। তখন সেই গোয়েন্দা কর্মকর্তা মুসকে মুসকে হাসলেন, কিছু বললেন না আর কি, বলে যে আপনি যান, আপনার কিছু করতে হবে না, হয়ে যাবেন আপনি। তখন আনিসুল হক বলেছিলেন যে হাউ কাম, কীভাবে হব? রুবানা হক, আনিসুল হক মারা গেছেন, রুবানা হক এখনও জীবিত আছেন। যদি চ্যালেঞ্জ করতে চান তাহলে আমি এটা একার 1-to-1 প্রমাণ করে দেবো। তো বলে যে যান, আপনারা হয়ে যাবেন, আপনি নির্বাচন জয়লাভ করবেন। বলে হাউ কাম? ও যেটা আপনার দেখতে হবে না, আপনার ওটি নিয়ে চিন্তা করতে হবে না। তো এই হলো ওই নির্বাচনের ফলাফল, মানে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল। 18 নির্বাচনে আমি বিএনপিতে যোগদান করলাম। তো বিএনপিতে যোগদানের সিদ্ধান্তটা আমার হঠাৎ ছিল, একেবারে হঠাৎ ছিল। আমি প্রথম থেকে চিন্তা করছিলাম যে আমি 17 সন থেকে চিন্তা করছিলাম যে আমি স্বতন্ত্র দাঁড়াবো। এর মধ্যে 17 সনের প্রথম দিকে পুলিশের একজন এএসপি, সিনিয়র এএসপি, আমার স্কুলের বড় ভাই, তো মূলত সাব ইন্সপেক্টরে ঢুকেছিলেন, কিন্তু অত্যন্ত মেধাবী, অসাধারণ মেধাবী। আমাদের স্কুলের মেধাবী হয় না সায়েন্সের, কিন্তু ওই গরিব মানুষের সন্তান তো সাব ইন্সপেক্টরে ঢুকেছেন, পরবর্তী প্রমোশন পেয়ে এডিশনাল এসপি পর্যন্ত হয়েছেন। ওর বাইরে আসলে সাব ইন্সপেক্টর থেকে হওয়া যায় না। তো সেই মানুষ যখন সার্ভিসে ছিলেন তিনি আমার এখানে আসলেন, এসে বললেন যে নমিনেশন পাবা কিনা। আমি বললাম যে নমিনেশনের মধ্যে আমি চাইবো না, আমি স্বতন্ত্র দাঁড়াবো। তো তিনি বললেন যে ভুল এই কাজ করো না, স্বতন্ত্র দাঁড়ায়ও না আর বিএনপিতে যোগদান করো না, তো রেজাল্ট ঠিক হয়ে আছে, মানে প্রার্থী কে হবে ডাজ নট ম্যাটার, কিন্তু রেজাল্ট তৈরি হয়ে আছে 2017 সনে, ভুলেও এই কাজে যেও না। এবং 2018 সনে আমি নির্বাচনের মাঠে ডিসেম্বর মাসে যে সকল ডিফিকাল্টিস ফেস করেছি, ওই পুলিশ কর্মকর্তা আমার কাছে 2017 সনের টু দি পয়েন্টে প্রত্যেকটা জিনিস আমার কাছে বলে গেছে, কিন্তু আমি বিশ্বাস করিনি। আমি বিএনপিতে যোগদান করে নির্বাচনে গিয়ে খালি
বিপদে পড়ে আল্লাহর কাছে বলছে যে আল্লাহ আমাকে এখান থেকে উদ্ধার করো, আমি আর জিন্দেগিতে তুমি না চাইলে আমি আর কখনো নির্বাচনের নাম মুখে আনবো না। এবং সেই প্রতিজ্ঞার কারণেই আমি বলছি যে আগামীতে বিএনপির কোনো মনোনয়নে কিংবা ইলেকশনই করবো না। এটা তারেক রহমান সাহেবকে জানিয়ে দিয়েছে, যেটা আমি আগে বললাম। তো ফলে এই যে দেখেন যে নির্বাচনের ফলাফল, তারপরে ভোট কীভাবে হবে ইত্যাদি যে বিষয়গুলো নিয়ে যারা রাষ্ট্র ক্ষমতায় থাকেন, গোয়েন্দা সংস্থাগুলো, রাষ্ট্রীয় বাহিনীগুলো তাদের প্রস্তুতি কিভাবে থাকে, সেই প্রস্তুতি অনুযায়ী বর্তমান সরকারের মানে এখানে ইউনূস সাহেবকে দায়ী করে হবে না। তো এর সাথে তো একটা সিন্ডিকেট আছে। আপনি চিন্তা করেন যে ইউনূস সাহেব যদি সফল হন, কত মানুষ সফল হবে? ইউনূস সাহেব যদি ব্যর্থ হন, তাহলে শেখ হাসিনার সাথে যারা ছিলেন তাদের যে দুর্ভোগ দুর্দশা, তার চেয়ে 100 গুণ দুর্ভোগ দুর্দশা ইউনূস সাহেবের সঙ্গে যারা আছেন পুলিশে, মিলিটারিতে, বিজিবিতে, সব জায়গাতে প্রত্যেকটা লোক আওয়ামী লীগের নেতা, মন্ত্রী, এমপির যে এখন যে বিপদ আছে তার চেয়ে 100 গুণ বিপদে পড়বেন। যেভাবে অতীতে ১১-এর সময় বিএনপি নেতাকর্মীরা যে বিপদে পড়েছে তার চেয়ে 100 গুণ বিপদ যেভাবে এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা পড়েছে, একইভাবে ইউনূস সাহেবের যারা লোকজন তারাও পড়বে। তো এই জিনিসটা আমার মতো সাধারণ মানুষ বুঝেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা লোকজন তারা বুঝেন না। তারা বুঝে কেন বাঘের খাঁচায় নিজেদেরকে ঢুকাবেন? এটি কি হয়? কখনো হয় না। তো কাজেই এই যে দিন যত যাচ্ছে তাতে করে এই যে নাসিরুদ্দিন পাটোয়ারি যেটা 50 থেকে 100-র মধ্যে বিএনপির যে সিটের ইন্ডিকেশন দিয়েছিল, এখন লেটেস্ট খবর আমি জানি না, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে এখন বিএনপি যেভাবে দুর্বল হয়ে পড়েছে এবং যেভাবে ক্ষমতার ব্যাপারে লোভী হয়ে পড়েছে, যেভাবে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে এবং ভয় এবং আতঙ্ক তাদেরকে যেভাবে দ্বিধাগ্রস্ত করে তুলছে, এবং তারা যেভাবে যার তার কাছে ছোট হচ্ছেন, যার তার কাছে হাত পাচ্ছেন, যার তার সাথে বন্ধুত্বের হাত বাড়াচ্ছেন। আজ নুরুল হক নুরু, কাল মামুনুল হক, পরশুদিন আসম আব্দুর রব। আসম আব্দুর রব তো এখন এত অসুস্থ যে তিনি মানুষই চিনতে পারেন না, কাউকে চিনতে পারেন না। দেখা যাচ্ছে তার পিছিয়ে পিছিয়ে বিএনপির যারা লোকজন আছে তারা ঘুরছেন, একবার এই বিপদের মঞ্জুর পিছনে ঘুরছেন, আবার একটু পরে জামাতের আমিরের পিছনে ঘুরছেন, অর্থাৎ এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর এক হাতে রণতুর্য। তো আজ তারেক রহমান দেশে আসেন, কালকে আবার বললেন যে না আসবো না। আজকে সালাউদ্দিন সাহেব এক কথা বলছেন, কালকে মির্জা ফখরুল সাহেব আর এক কথা বলছেন, আর একদিন মির্জা আব্বাস আর এক কথা বলছেন, আর একদিন গয়েশ্বরবাবু এক কথা বলছেন। গয়েশ্বরবাবু আর সে কথা বললেন কারণ সালাউদ্দিন সাহেব রেগে যাচ্ছেন। আপনি বুঝতেছেন যে বিএনপির কীভাবে তীর হারা ঢেউ আর কুল হারা, কি যেন একটা গান আছে না, তীর ভাঙা ঢেউ আর মান্না দেশের বিখ্যাত গান, আমার মনে আসতেছে না সেই গানটি। তো ওইরকমভাবে বিএনপি এলোমেলো হয়ে ঘুরে বেড়াচ্ছে। আর বিএনপি যারা প্রতিপক্ষ, যারা বিএনপির জন্য একটা রেজাল্ট তৈরি করে রেখেছে, তারা এই বিএনপির অবস্থা দেখে বললেন তো আপনি সিট বাড়াবে না কমাবে? আপনি একজন লোককে মনে করলেন যে এই লোক রায় বাহাদুরের ছেলে, খান বাহাদুরের ছেলে, তার জন্য অনেক সুন্দর সুন্দর খাবার দাবার সব কিছু আয়োজন করলো। কিন্তু একটা সময় সে দেখলেন যে রায় বাহাদুর খান বাহাদুরের ছেলে বটে, কিন্তু সামনে আসার পরে তার কাছ থেকে আপনি যে ধরনের আশা ভরসা করছিলেন দেখলেন যে না, সে অনেক নতজানু, অনেক দুর্বল। ফলে আপনি বললেন যাই, সানাই বাজানোর দরকার নাই, নহবত বাজানোর দরকার নেই, তার জন্য হাতি রেডি করেছিলেন, হাতির দরকার নেই, তাকে ঘোড়ার গাড়িতে করে নিয়ে আসো। এটা তো আমাদের বাস্তব জীবনে এই ঘটনাগুলো ঘটে। ঠিক সেই ক্ষেত্রে এখন নির্বাচন নিয়ে যে চিন্তা ভাবনা, নির্বাচনের দিকে আদৌ যাবে কি যাবে না সেটা পরের ব্যাপার। আমি ধরে নিচ্ছি নির্বাচন যদি হয়ও, সেই নির্বাচনের যদি ফলাফল রেডি করা থাকে, তাহলে ওই যে রেজাল্ট শিটে যে নম্বরগুলো লেখা আছে সেখানে 50 থেকে 100 যে যদি লেখা থাকে, যদি লেখা থাকে, সেটাকে এখন বেড়েছে না কমেছে, আপনারা সিদ্ধান্ত নেন।